আসসালামু আলাইকুম। আমি শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজি মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আমাদের আজকে আমরা আলোচনা করব অর্থের সময় মূল্যর নির্ধারক। অর্থের সময় মূল্য নির্ধারক খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। যখন নাকি আমরা টাইম ভ্যালু অফ মানি প্রবলেম করতে যাব, তখন এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনা করতে হবে। তো এই কোশ্চেনটি একটু বিশেষভাবে নজর দিই। অর্থের সময় মূল্য নির্ধারক সমূহ। 1 নম্বর, সময় বা মেয়াদ। অর্থের সময় মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে সময় বা মেয়াদকে বিবেচনা করতে হয়। অর্থের সময় মূল্য নির্ধারণের ক্ষেত্রে সময় বা মেয়াদকে বিবেচনা করতে হয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের সুদের বা বাট্টার হার। অর্থের সময় মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে সুদের বা বাট্টার হার আমাদেরকে বিবেচনা করতে হবে। অর্থাৎ বাট্টার হার বেশি হলে বর্তমান মূল্য কম হবে, বাট্টার হার কম হলে বর্তমান মূল্য বেশি হবে। আবার যদি সুদের হার বেশি হয়, তখন ভবিষ্যতে প্রাপ্তি টাকা সুদের হার মোট প্রাপ্তি টাকা বেশি হবে, এবং ভবিষ্যতের সুদের হার যদি কম হয়, ভবিষ্যতে প্রাপ্তি সুদ এবং আসলের পরিমাণ কম হবে, সেটা বোঝানো হয়েছে। 3 নম্বর, মুদ্রাস্ফীতির হার। ক্রয় ক্ষমতার পরিবর্তনকে মুদ্রাস্ফীতির হার বলে। ক্রয় ক্ষমতার পরিবর্তনকে মুদ্রাস্ফীতির হার বলে। অর্থের সমমূল্য নির্ধারণ করার ক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার বিবেচনা করতে হবে। সুদের প্রকৃতি। অর্থের সময়মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে সুদের প্রকৃতিকে বিবেচনা করতে হবে। অর্থাৎ সুদ কি সিম্পল ইন্টারেস্ট না কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল সুদ নাকি চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ নাকি চক্রবৃদ্ধি সুদ, সেটা আমাদের কী করতে হবে, বিবেচনা করতে হবে। এবং এনুইটি বিবেচনা করতে হবে। এনুইটি ডিউ নাকি অ্যাডভান্স, বছরের প্রথমে দেওয়া হয়েছে না বছরের শেষে দেওয়া হয়েছে কিস্তি। এবং 5 নম্বর হলো চক্রবৃদ্ধির সংখ্যা, অর্থাৎ নাম্বার অফ কম্পাউন্ডিং বিবেচনা করতে হবে। যখন অর্থের সময় মূল্য ম্যাথ করবো, আমরা নাম্বার অফ কম্পাউন্ডিং বিবেচনা করতে হবে। টাকা কি সুদ কি 6 মাস পর পর দেবে, 2 মাস পর পর দেবে, 1 বছর পর দেবে, নাকি প্রত্যেক মাসে দেবে, না প্রত্যেক দিন দেবে, সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে যখন আমরা টাইম ভ্যালু অফ মানি ম্যাথ করতে যাব। ঝুঁকিমুক্ত প্রতিদান হার, রিস্ক ফ্রি রেট। টাইম ভ্যালু অফ মানি করার ক্ষেত্রে আমাদেরকে রিস্ক ফ্রি রেটটাকে বিবেচনা করতে হবে। সঞ্চয় প্রবণতা। অর্থের সময়মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে সঞ্চয় প্রবণতাকে গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ মানুষের কাছে যেই পরিমাণ টাকা উদ্ধৃত থাকে, সেই পরিমাণ টাকাই সে বিনিয়োগ করে। ভোগ প্রবণতা। মানুষের মাঝে তার প্রাপ্ত অর্থ ভোগ করার প্রবণতা থাকে। ইন ফিউচার যে পরিমাণ টাকা পাবে, সে ভোগের জন্য এই টাকা সে বিনিয়োগ করেছে। ইন ফিউচার যে টাকা পাবে ভোগের জন্য সে টাকা সে বিনিয়োগ করেছে। বিনিয়োগের সুযোগ। অর্থের সমমূল্য নির্ধারকের ক্ষেত্রে আরেকটি অন্যতম পয়েন্ট হচ্ছে বিনিয়োগের সুযোগ। অর্থাৎ অর্থের সময়ের মূল্য বিবেচনা করে বর্তমানে টাকাটা নিজের কাছে রেখে না দিয়ে কোনো লাভজনক প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ থাকে। বিনিয়োগ ঝুঁকি। বিনিয়োগ করার পূর্বে অবশ্যই বিনিয়োগকারীকে বা প্রতিষ্ঠানকে বিনিয়োগের ঝুঁকি বিভিন্নভাবে বিশ্লেষণ করতে হবে। তার ভবিষ্যতে প্রাপ্ত টাকা ডিসকাউন্টিং করে বর্তমানে বিনিয়োগের যে পরিমাণ করেছে তার সাথে বিয়োগ দিয়ে বিনিয়োগের ঝুঁকি পরিমাপ করতে পারে, অথবা ব্যবসা অথবা কারবার অথবা আর্থিক বিভিন্ন ঝুঁকি বিশ্লেষণ করে সে তার বিনিয়োগের ঝুঁকি বিশ্লেষণ করতে পারে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে। এখন আমরা আলোচনা করব সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। প্রথমে আমরা একটু বুঝি সরল সুদ কি। প্রত্যেক বছর সুদের হার সমান থাকলে তাকে বলা হয় সরল সুদ। এখন আমরা সরল সুদ একটি অ্যাপ্লাই দেখব। এখানে বছরের শুরু 1, 2, 3, 4 বছর। বছরের শুরুতে 100 টাকা, যোগ সুদ 10 টাকা, দ্বিতীয় বছরের সুদ 10 টাকা, তৃতীয় বছর 10 টাকা, চতুর্থ বছর 10 টাকা। অর্থাৎ সরল সুদের ক্ষেত্রে প্রত্যেক বছরে সুদের পরিমাণ সমান হয়। প্রথম বছর 100 টাকা, অর্থাৎ আমি যদি 100 টাকা বিনিয়োগ করি, যদি সুদের হার 10% হয়ে থাকে, তখন প্রথম বছর হবে 110 টাকা, দ্বিতীয় বছর হবে 110 টাকা যোগ সুদ 10 টাকা,
120 টাকা, তৃতীয় বছর হবে 120 টাকা যোগ 10 টাকা 130 টাকা, চতুর্থ বছর হবে 130 টাকা যোগ সুদ 10 টাকা 140 টাকা। তো এখানে দেখতে পাচ্ছি আমি সুদের পরিমাণ প্রত্যেক বছর কি সমান। সরল সুদের ক্ষেত্রে প্রত্যেক বছর সুদের পরিমাণ সমান হয়ে থাকে। তো এখানে আমরা কিছু পয়েন্ট আকারে লিখছি, এখানে খেয়াল করি আমরা। প্রতি বছর প্রারম্ভিক আসলের উপর সুদ গণনা করা হয়। প্রতি বছর প্রারম্ভিক আসলের উপর সুদ গণনা করা হয়। প্রতি বছর সুদের পরিমাণ সমান হয়। প্রতি বছর সুদের পরিমাণ সমান হয়, অর্থাৎ সরল সুদের ক্ষেত্রে প্রতি বছর সুদের পরিমাণ সমান। নামিক সুদের হার এবং প্রকৃত সুদের হার একই থাকে। নামিক সুদের হার এবং প্রকৃত সুদের হার একই থাকে, অর্থাৎ যেটা নাকি লিখিত সুদের হার থাকে, যেটা আমরা পাই প্রাপ্তি ঘটে, সেই সুদের হার একই থাকে। পরবর্তী বা আগের বছরের অর্জিত সুদের উপর কোনো সুদ প্রদান করা হয় না। পরবর্তী বা আগের বছর অর্জিত সুদের উপর সরল সুদের ক্ষেত্রে কোনো সুদ প্রদান করতে হয় না। অর্থাৎ যেই পদ্ধতিতে শুধুমাত্র প্রত্যেক বছর আসল টাকার উপর সুদ গণনা করা হয় তাকেই বলে সরল সুদ। এখন আমরা আলোচনা করব এই চ্যাপ্টারের আরেকটি সুদ পদ্ধতি, চক্রবৃদ্ধি সুদ। কি চক্রবৃদ্ধি সুদ? চক্রবৃদ্ধি সুদ কি প্রথম আমরা একটু জানি। যে ক্ষেত্রে শুধুমাত্র আসল টাকার উপর নয়, পূর্ববর্তী বছরে সুদের টাকার উপরও সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং ইন্টারেস্ট বলে। আবার বলি, যে পদ্ধতিতে শুধু আসল টাকা নয়, পূর্ববর্তী সুদের উপরও সুদ প্রদান করা হয় তাকে বলা হয় কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদ। এখন আমরা একটু দেখি বোর্ডে। মনে করি 100 টাকা বিনিয়োগ করা হলো, 10% সুদ দিল। 10% সুদ দিলে প্রথম বছর পায় 110 টাকা। তো দ্বিতীয় বছর 110 টাকার উপর 10% 10%। 110 টাকার উপর 10% আসে 11 টাকা। 110 টাকা আর 11 টাকা, দ্বিতীয় বছর প্রাপ্ত হবে 121 টাকা। তৃতীয় বছর আবার 121 টাকা চলে গেল। 121 টাকার উপর 10%। 121 টাকার উপর 10% হয় 12.1, যোগ করলে হয় 133.10। এটা পরে চলে চতুর্থ বছরে 133.10। তো 133 গুণ 0.10 গুণ 10%, এটা হয় 146 টাকা। এবং তৃতীয় বছরে প্রাপ্তি টাকা 133.10। তৃতীয় বছর আবার 10% সুদ গণনা করা হয় 13.10। তৃতীয় বছর পরে চতুর্থ বছরে আমাদের মোট প্রাপ্তি কত? 146.10 টাকা। 146.10 টাকা। কিন্তু পূর্বে আমরা দেখেছিলাম সরলরৈখিক পদ্ধতিতে এখানে প্রাপ্ত টাকা ছিল 140 টাকা, কারণ সুদের হার কি ছিল? সমান ছিল। কিন্তু চক্রবৃদ্ধি পদ্ধতিতে সুদের হার সমান না, সুদের হার বৃদ্ধি পায়। চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি পায়। যেমন আমরা দেখছি এখানে প্রথম বছর 10 টাকা, দ্বিতীয় বছর 11 টাকা, তৃতীয় বছর 12.1 টাকা, চতুর্থ বছর 13.10 টাকা। তো এখান থেকে আমরা বলতে পারি চক্রবৃদ্ধি পদ্ধতিতে সুদের হার বৃদ্ধি পায়। তো এটা আমরা ক্লিয়ার করলাম চক্রবৃদ্ধি সুদ পদ্ধতিতে কিভাবে সুদ গণনা করা হয়। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে। অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য। এখন আমরা আলোচনা করব অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য। তো প্রথম এখানে আমাদের পয়েন্ট হচ্ছে ধারণা। অর্থের বর্তমান মূল্য কী? বর্তমান টাকাকে ডিসকাউন্টিং করে, অর্থাৎ ভবিষ্যতে প্রাপ্ত টাকাকে ডিসকাউন্টিং করে বর্তমানে যে মূল্য বের করা হয় তাকে কি বলা হয়? বর্তমান মূল্য।
ভবিষ্যৎ মূল্য হচ্ছে বর্তমান কোনো টাকা বিনিয়োগ করলে ভবিষ্যতে সুদ এবং আসল সহ যে টাকাটা পাওয়া যাবে সেটাই বোঝানো হচ্ছে ভবিষ্যৎ মূল্য। তো ধারণাগত পার্থক্য আমরা বুঝে গেলাম। আমাদের দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে প্রক্রিয়া। আমাদের দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে প্রক্রিয়া, প্রসেস। বর্তমান মূল্য বাট্টাকরণ প্রক্রিয়া। বর্তমান মূল্য বাট্টাকরণ প্রক্রিয়া অর্থাৎ বর্তমান মূল্যর প্রাপ্তি টাকাকে ডিসকাউন্টিং করা হয়, বর্তমান মূল্য প্রাপ্তি টাকাকে ডিসকাউন্টিং করা হয়, কিন্তু ভবিষ্যৎ মূল্য টাকাকে চক্রবৃদ্ধিকরণ করা হয়। ভবিষ্যৎ মূল্য টাকাকে চক্রবৃদ্ধিকরণ করা হয়। চক্রবৃদ্ধিকরণ বলতে এখানে বোঝানো হয়েছে যে টাকা আমরা পাচ্ছি সুদ প্লাস সুদ আসল, সেটার ব্যাপার পার্সেন্টেজ সুদ আসল সুদ যোগফল, যেটা আমরা চক্রবৃদ্ধিকরণে দেখালাম প্রসেসিংটা, সেটা বলছে প্রক্রিয়াকরণ। তো বর্তমান মূল্য হচ্ছে ডিসকাউন্টিং প্রক্রিয়া, কিন্তু ভবিষ্যৎ মূল্য হচ্ছে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া। 3 নম্বর সুদের হারের তারতম্য। সুদের হারের তারতম্য। বর্তমান মূল্যে সুদের পরিমাণ হ্রাস পায়, বর্তমান মূল্যে সুদের পরিমাণ হ্রাস পায়, কিন্তু ভবিষ্যতের মূল্যে সুদের হার বৃদ্ধি পায়। ভবিষ্যৎ মূল্যে সুদের হার কী পায়? বৃদ্ধি পায়। যদি চক্রবৃদ্ধিকরণ করা হয় তখন কিন্তু সুদের হারটা বৃদ্ধি পায়। ওই সেন্সে এখানে বলা হয়েছে সুদের হারটা বৃদ্ধি পায়। 3 সময়। সময় রেখার চলাচল। সময় রেখার চলাচল। সময় রেখার চলাচল। সময় রেখার মান প্রকাশ পশ্চাৎমুখী হয়ে থাকে, অর্থাৎ বর্তমান মূল্যে সময় রেখার মান পশ্চাৎমুখী হয়ে থাকে, কিন্তু ভবিষ্যৎ মূল্যে সময় রেখার মান প্রকাশমুখী হয়ে থাকে। সময় রেখার মান প্রকাশমুখী হয়ে থাকে। তো এখন আমরা আলোচনা করব আমাদের পরবর্তী কোশ্চেন, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য। তো প্রথম আমরা একটু বুঝি সরল সুদ কী। সরল সুদ কী, অর্থাৎ প্রত্যেক বছর যেখানে সুদের পরিমাণ সমান থাকিয়ে তাকে সরল সুদ বলে। কিন্তু চক্রবৃদ্ধি হচ্ছে প্রত্যেক বছর সুদ প্লাস পরবর্তী বছর, প্রত্যেক বছর আসল প্লাস পরবর্তী বছরে সুদের উপর যদি ইন্টারেস্ট দেওয়া হয় তাকে কী বলা হয়? চক্রবৃদ্ধি সুদ বলা হয়। এবং সুদের পরিমাণ, সরল সুদের ক্ষেত্রে প্রত্যেক বছরে সুদের পরিমাণ সমান হয়, কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রত্যেক বছর সুদের পরিমাণ সমান হয় না, অর্থাৎ অসমান হয়। নামিক ও প্রকৃত বিনিয়োগ। নামিক বা লিখিত সুদের হার। নামিকের আরেকটি নাম হচ্ছে লিখিত সুদের হার। এবং প্রকৃত সুদের হার সমান হয়ে থাকে। নামিক সুদের হার এবং প্রকৃত সুদের হার সমান হয়ে থাকে সরল সুদের ক্ষেত্রে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে অর্জিত সুদ এবং বর্তমান সুদ বেশি হয়ে থাকে। বিনিয়োগকারীদের। আমাদের নেক্সট কোশ্চেন, বিনিয়োগকারীদের কম থাকে, অর্থাৎ বিনিয়োগকারীদের লাভ কম হয়ে থাকে সরল সুদের ক্ষেত্রে, এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বিনিয়োগকারীদের লাভ বা আয় বেশি হয়ে থাকে। আরেকটা পয়েন্ট আমরা এখানে অ্যাড করতে পারি, সুদের হার সমান এখানে বৃদ্ধি, সুদের হার সমান এবং এখানে কি বৃদ্ধি। তো সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্যগুলো এইগুলো ছিল। ধারণা, সুদের হারের পরিমাণ নামিক এবং প্রকৃতি হিসাব বিনিয়োগকারীদের, এবং লাস্ট পয়েন্ট হচ্ছে সুদের হার বৃদ্ধি বা হ্রাস। তো আমরা এতক্ষণ আলোচনা করলাম টাইম বিল অফ মানির উল্লেখযোগ্য থিওরিগুলো। তো আমাদের টাইম বিল অফ মানির আজকের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।